৩২ ভুয়া বিদেশি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বঙ্গবন্ধুর ৯২তম জন্মদিন আজ। ইত্তেফাক, বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে দিল বাংলাদেশ। সেই আকাশ ছুঁলেন সচিন, ঢাকার মাটিতে পূর্ণ হল ১০০তম সেঞ্চুরি। আজ জাতির পিতা বঙ্গবন্ধুর ৯২তম জন্মবার্ষিকী। এবার গতকালের রেডিও টেলিভিশনের শিরোনাম দেখব। টাইগারদের হুঙ্কারে বধ হল ভারত, জমে উঠল এশিয়া কাপ, টিকে রইল বাংলাদেশের ফাইনালে খেলার আশা, উচ্ছ্বসিত দেশবাসী। চলতি অধিবেশনে সংসদে যোগ দেবে বিএনপি, দিনক্ষণ ঠিক হবে রোববার, বিরোধী দল ফিরলে আরও কার্যকর হবে সংসদ, আশাবাদ স্পিকার। তরুণ প্রজন্ম যেন যুদ্ধাপরাধীদের পক্ষে কাজ না করে সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তির ফলে সৃষ্টি হয়েছে নতুন অর্থনৈতিক সম্ভাবনা, সম্পদের সদ্ব্যবহারের সুপারিশ বিশেষজ্ঞদের। বিবিসি বাংলা। জলবায়ু পরিবর্তন বিষয়ে বিভিন্ন দেশের পার্লামেন্ট সদস্যদের এক সম্মেলন আজ ঢাকায় শেষ হচ্ছে। কি অর্জন হলো এই সম্মেলন থেকে, শুনবেন সাক্ষাৎকার। ধারাবাহিক 40-এ বাংলাদেশে আজ শুনবেন 1991 সালের বিধ্বংসী সাইক্লোনের কথা। ঘরটা খুব জোরে কাঁপতেছে, এত বেগে ঘর কাঁপতেছে, মনে হয় এখন ওই ঘরের ভিতরে আমরা 20-25 জন মানুষ, মানে মৃত্যু কি জিনিস সেটা ওই দিনেই অনুভব করলাম, যে মানুষ বুঝি মৃত্যুতে এমন করে। আমরা ওই দিনে এইভাবে এরকম পরিস্থিতির মধ্যে পড়ছিলাম। মোল্লা আমজাদ হোসেন, আজকে কি হয়েছে জানেন, আমার প্রোগ্রাম কিন্তু লেট হয়ে যেত। রওনা দিয়েছি আমি ঠিক সময় মতো, সোনারগাঁর কাছে যখন আসছি তখন দেখি সার্ক ফোয়ারাতে অনেক যুবক, অনেক গাড়ি আর হইচই, মানে বাংলাদেশ ক্রিকেট খেলায় জিতেছে, তাও বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে। এবং ইত্তেফাকের প্রথম শিরোনামও আছে, বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে দিল বাংলাদেশ। আর তার পাশেই আছে এবার সেই আকাশ ছুঁলেন সচিন, যেটা একটা মানে বহুদিনের প্রত্যাশা আজকে হলো। কিছু বলবেন এই সম্পর্কে? আমি একটা কথাই বলতে চাই, আসলে ক্রিকেট আমি খুব একনিষ্ঠ দর্শক, কিন্তু আমি ক্রিকেট ভালো বুঝি না। তবে এইটা বুঝি যে আমাদের তরুণরা সব পারে, এবং মানে দলগতভাবে আমাদের তরুণরা যে সব পারে, এই আজকের খেলার বিজয় থেকে বোধহয় আমাদের জন্য একটা বার্তাও, শুধু খেলার বিজয়ই নয়, এটা পুরো জাতির সাথে আমরা তো সবাই আনন্দিত। এবং আমার ব্যক্তিগত তরফ থেকে আমি বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানাই। দর্শক মন্ডলী, মোল্লা আমজাদ হোসেনের সঙ্গে সঙ্গে আমরা সবাই বাংলা ভিশনের পক্ষ থেকে সবাই বাংলাদেশের ক্রিকেট দলকে অভিনন্দন জানাচ্ছি একটা অসামান্য বিজয় অর্জনের জন্য। এটা আমাদেরকে প্রত্যয়ী করে তোলে, আমরা চাইলে আরো বড় বড় বিজয় অর্জন করতে পারি। সেটা শুধু ক্রিকেটে নয়, শুধু ক্রীড়ার জগতে নয়, সর্বক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, হয়তোবা রাজনীতির ক্ষেত্রেও। এবং আজ এমন একটা দিনে আমরা প্রবেশ করেছি যেদিন আমাদের সমগ্র বাঙালি জাতির শিক্ষক বঙ্গবন্ধু শেখ মুজিবের ৯২তম জন্মদিন। বলবেন কিছু? আমি অবশ্যই বলতে চাই, কারণ এই মহান বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর যে দিক নির্দেশনা, এই দিক নির্দেশনাই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর, বিশেষ করে আমি যে খাত নিয়ে কাজ করি এনার্জিতে, মাত্র 3 বছরে উনি যে নবযুগের সূচনা করেছিলেন, মানে স্বল্প সময়ে, বিশেষ করে মানে নিজস্ব সম্পদ ব্যবহার করে দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য জ্বালানিকে কিভাবে কাজে লাগানো যায়, মাত্র 3 বছরের মধ্যে এই সাফল্যটা শুরু করতে পেরেছিলেন। যেমন এই অঞ্চলের মধ্যে তিনি 74 সালে প্রথম মাত্র 9 মাসের মধ্যে সাগরে তেল গ্যাস অনুসন্ধান কাজ শুরু করতে পেরেছিলেন, এবং বিদেশি কোম্পানির শতভাগ মালিকানায় থাকা, কারণ আগে তো ছিল লিজিং পদ্ধতি, যে রয়্যালিটি এবং লিজিং পদ্ধতিতে শেল বিভির কাছে বাংলাদেশের যে 5টা আবিষ্কার করা গ্যাস ফিল্ড ছিল, সেটা নেগোসিয়েশনের মাধ্যমে মাত্র সেই সময় 4.5 মিলিয়ন পাউন্ড স্টার্লিং, মানে সেই সময়ের 17 কোটি টাকায় কিনে নিয়ে আজকে বাংলাদেশকে যে নিশ্চিত করেছেন জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে, তার এই অবদানের কথা আমি স্মরণ করতে চাই।
তার আজকের এই জন্মদিনে? না, আপনাকে আমি শুরুতেই আর একটা ধন্যবাদ দিচ্ছি, কারণ বঙ্গবন্ধুর এই অবদানের বিষয় কিন্তু আমাদের দেশবাসী খুব জানে না, এবং তার রেখে যাওয়া দল বাংলাদেশ আওয়ামী লীগ এখন ক্ষমতায় আছে, কিন্তু তারপরে এই বিষয়টা যে তারা খুব বেশি করে মানুষের কাছে নিতে পেরেছেন সেরকমও না। তারপরেও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার নিজের সাবজেক্ট একটা, সেখানেও মানে আপনি নিজেই তো তেল গ্যাস এনার্জির উপরে কাজ করেন, এবং আমাদের নিউজ যেগুলো আছে তার মধ্যে, তার আগে একটু বলি, আপনি আমাদের অনুষ্ঠানে আগে এসেছিলেন না, আমি এই অনুষ্ঠানে এই সেই প্রথম। জন্য আপনাকে আর একবার মানে সাদর সম্ভাষণ জানাচ্ছি, এবং সাবজেক্টে যাই যেটাতে আমরা আর একটা বড় রকমের বিজয় অর্জন করেছি। এক্সপার্টরা বলছেন, যাদের মধ্যে আপনিও হয়তো পড়েন, সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তির ফলে সৃষ্টি হয়েছে নতুন অর্থনৈতিক সম্ভাবনা, সম্পদের সদ্ব্যবহারের সুপারিশ করেছেন বিশেষজ্ঞরা। সামগ্রিকভাবে বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? বিষয়টা আসলে যে বিষয়টা অনেক আগেই হতে পারত এবং হওয়া বাঞ্ছনীয় ছিল, যেটা আমরা যে আমাদের আজকে বাংলাদেশের যে জ্বালানি সংকট, বিশেষ করে বিদ্যুৎ উৎপাদন আমি যে জ্বালানি দিয়ে করব, সেই সংকটের কারণে আমরা আমদানি নির্ভর তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে গিয়ে আজকে অর্থনীতির উপর যে বাড়তি চাপে ফেলেছি। আপনি রাইটলি বলেছেন যে বঙ্গবন্ধুর প্রাণের দল এবং বঙ্গবন্ধুর কন্যা যে দলের নেতৃত্ব দিচ্ছেন, সেই দল ক্ষমতায় থাকলেও বঙ্গবন্ধুর যে নিজস্ব সম্পদ ব্যবহারের যে দৃঢ়চিত পরিকল্পনা এবং এটা বাস্তবায়নের জন্য যে দিক নির্দেশনা ছিল, সেটাকে বোধহয় এভাবে ধরে রাখতে পারেনি। কিন্তু একটা বিষয় এর উপর বেস করে এই বঙ্গবন্ধুর দলের আবার একটা সুযোগ তৈরি হলো, সাগরে আমাদের যে সম্পদ আছে, তেল গ্যাস সহ অন্যান্য সম্পদ, এইগুলোকে মানে দেশের স্বার্থ সর্বোচ্চ সংরক্ষণ করে এগুলোকে আহরণ করার জন্য নতুন করে পরিকল্পনা নেয়ার, এটা এই মায়ানমারের সাথে আমাদের সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তির মধ্য দিয়ে এই একটা সুযোগ তৈরি হয়েছে। আমি এখানে একটি কথা বলে রাখতে চাই, আমি বিশ্বাস করি যে 2014 সালে ভারতের সাথে যে বিরোধ আমাদের এই একই সমুদ্র সীমা নিয়ে আছে, সেখানেও রায় বাংলাদেশের পক্ষেই আসবে আমি বিশ্বাস করি। তার কারণ মানে ন্যায্যতার ভিত্তিতে যদি বিচার করা হয়, এটা বাংলাদেশের ন্যায্য পাওনা। এবং আপনি সত্যিকারেই বলেছেন, গত 3 দিন ধরে আজকে একটা বিজয়ের দিনে আমরা এটা নিয়ে কথা বলছি, যেটা হচ্ছে বাংলাদেশের দামাল ছেলেরা ক্রিকেট দল বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে আজকে এশিয়া কাপে তাদের অস্তিত্বের জানান দিয়েছে এবং ফাইনালে ওঠার আগ্রহটাকে ধরে রাখছে। তেমন ভাবে জার্মানিতে কোর্ট যে রায় দিয়েছে মায়ানমারের সাথে আমাদের সমুদ্র বিরোধ, এখান থেকে আমরা এখন যে গ্যাস সংকটে আছি, সেখান থেকে বেরিয়ে আসার জন্য আমরা এখনই কি করতে পারি, এই পরিকল্পনা নেয়ার একটা সুযোগ করে দিয়েছে, বড় ধরনের সুযোগ। এবং যেই সুযোগটি এই অঞ্চলের ভারত, মায়ানমার, থাইল্যান্ড এই দেশগুলো দেখার আগে সর্বপ্রথম বঙ্গবন্ধু দেখেছিলেন। তৎকালীন পেট্রোবাংলার চেয়ারম্যান ডক্টর হাবিবুর রহমান সহ আমি ডক্টর কামাল হোসেনকেও স্মরণ করতে চাই, কারণ সে সময় বঙ্গবন্ধুর রাইট হ্যান্ড হিসাবে এই তেল গ্যাস অনুসন্ধানের ক্ষেত্রে উনি কাজ করেছিলেন, পেট্রোবাংলা তৈরি করেছিলেন, যে পেট্রোবাংলা আজকে একটা বিশাল সংগঠন, যেটা বাংলাদেশের তেল গ্যাস অনুসন্ধান এবং কয়লা উত্তোলনের ক্ষেত্রে একক বৃহত্তর অর্গানাইজেশন হিসেবে এখনো কাজ করছে এবং সাফল্যের সাথে করছে। তো বঙ্গবন্ধু যে 74 সালে সাগরে তেল গ্যাস অনুসন্ধান শুরু করেছিল, এটাকে আমরা আসলে খুব বেশি দূরে গিয়ে নিতে পারিনি। আমরা 91 সালে যে বিডিং করেছিলাম, মানে 1-to-1 ডিসকাশন করে যে আমরা আইওসি কে প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্টের মাধ্যমে যে চুক্তি করেছিলাম, তাতে আমাদের অফশোরে একটা গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয়েছিল সাঙ্গু, আপনি যেটা জানেন, মালিকানা বদল হয়ে এখন সেটা সান্টোস নামে একটা অস্ট্রেলিয়ান কোম্পানির হাতে, যেটা হচ্ছে পেট্রোবাংলার কন্ট্রাক্টর হিসেবে তারা কাজ করছে এবং প্রোডাকশন শেয়ার করছে, তাদের প্রফিট শেয়ারের ভিত্তিতে তারা করছে। তারা সাঙ্গুতে ছোট্ট আরেকটা রিজার্ভ পেয়েছে এবং আশা করা যায় তারা আরো ফার্দার কাজ করবে মাগনামা এবং হাতিয়া স্ট্রাকচারে, সেখানে আমরা নতুন ডিসকভারি পেতে পারি। কিন্তু এই যে এই মামলার রায়ে বাংলাদেশ প্রায় 1,11,000 বর্গ মাইল যে এলাকাটা নতুন পেল, আপনি তো জানেন এর আগে আমাদের অগভীর সমুদ্র এবং গভীর সমুদ্র মিলে মোট 30টি ব্লক করা হয়েছিল, করে 28টি ব্লকের জন্য
আমরা আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছিলাম, সেখানে খুব বেশি সাড়া পাওয়া যায়নি। কারণ বিডারদের কাছে প্রথমত এই সাগরের উপর আমাদের কোনো তথ্য ছিল না, আমাদের সাজমিক জরিপ এখানে কি থাকতে পারে এটা ছিল না। তারপরে মায়ানমার এবং ভারত ওই কোম্পানিগুলোকে সরাসরি অভিযোগ করেছিল যে এটা বাংলাদেশের সীমানা না, এটা আমাদের সীমানা, সো তোমরা বিডিং করতে যেও না। তারপরেও একটি কোম্পানি 2টি ব্লক নিয়ে আসছিল, যেটা কনকো ফিলিপসের সাথে আমরা একটা পিএসসি করেছি ডিপ অফশোরে, আমাদের এই পিএসসি দীর্ঘদিন পর। সেটাতে তারা ইতোমধ্যে যেটা হচ্ছে সাইজমিক জরিপ, যেটা 2 ডাইমেনশনাল সাইজমিক জরিপের কাজ তারা ইতোমধ্যে শুরু করেছে। তাদের যে ব্লকটি 11 নম্বর, 10 এবং 11-র মধ্যে 11 নম্বর ব্লকেরও এটা 3000 স্কয়ার কিলোমিটারের এই ব্লক, তার মধ্যে প্রায় 500 কিলোমিটার নিয়ে মায়ানমারের আপত্তি ছিল। এখন এই মামলার কারণে এটা একছত্রভাবে বাংলাদেশের, তো আমি আশা করি তারা সাসমিক সার্ভে পুরোটাতে করতে পারবে। কিন্তু এখন ইমিডিয়েট সরকারের যেটা করা উচিত, পদ্ধতিগত কিছু ব্যাপার আছে, ফরেন মিনিস্ট্রি থেকে হয়তো অফিসিয়ালি এই রায়ের বিষয়টা এবং আমাদের সীমানার যে ব্যাপারটা, আদালত কিন্তু মানে আমাদের সীমানার যে ব্যাপারটা এটা ম্যাপটাও দিয়ে দিয়েছে তার রায়ের সাথে। তো সো এই বিষয়টাকে দ্রুতই করে পিএসসি খসড়া 2012 পেট্রোবাংলা তাদের পর্যায় থেকে চূড়ান্ত করে সেটা এনার্জি মিনিস্ট্রিকে দিয়ে রেখেছে। তো আমাদের 2 মাস 3 মাস বা 6 মাস সময় যাই লাগুক, এটাকে বেস করে আমরা যাতে পুরো সমুদ্রের উপর মানে একটা নতুন করে ব্লক বিভাজন করে আবার তেল গ্যাস অনুসন্ধান শুরু করতে পারি, এই বিষয়টা নিশ্চিত করা উচিত এবং দ্রুততার সাথে করা উচিত। এখানে একটা বলতে চাই যে দীর্ঘদিন ধরে যে বিষয়টি আলোচিত হয়ে আসছিল যে বাংলাদেশের গ্যাস রপ্তানি করতে দেয়া যাবে না, এবারের পিএসসি ডকুমেন্টস যেটা হয়েছে সেটা শতভাগ গ্যাস বিদেশি কোম্পানি যারা প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্টের আওতায় কাজ করবে তাদের উৎপাদিত শতভাগ গ্যাস পেট্রোবাংলা কিনে নেবে। যদি পেট্রোবাংলা কিনে নিতে বাধ্য হয় সেই গ্যাস তাদেরকে দেশে থার্ড পার্টির কাছে বিক্রি করতে হবে, কিন্তু কোনো রপ্তানির অধিকার রাখা হয়নি। প্লাস এই ধরনের বাংলাদেশের ম্যান পাওয়ার ইউজ করার এগুলো অনেকগুলো শর্ত আরো আপগ্রেড করা হয়েছে। কিন্তু মানে এই রাইটার যে সাফল্য, এই সাফল্যের ইমেজটা থাকতে থাকতেই আসলে প্র্যাকটিক্যালি কাজ শুরু করা উচিত এবং পাশাপাশি অন্য ক্ষেত্রে যারা বিশেষজ্ঞ, আমার মৎস্য আহরণ বা অন্যান্য সম্পদ আহরণের ক্ষেত্রে এই সমুদ্র সীমাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেটার বিষয়ে বোধহয় এখনই পরিকল্পনা নেওয়া আমাদের সময়। মানে আপনাকে জিনিসটা পড়ে শুনেছিলাম, সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তির ফলে সৃষ্টি হয়েছে নতুন অর্থনৈতিক আমরা গতকালকেও কিন্তু একটা প্রোগ্রাম করেছিলাম এবং গতকালকে আমরা দেখেছিলাম। আপনি নিশ্চয়ই কনকো ফিলিপসের সাথে সম্পাদিত চুক্তি সম্পর্ক সংক্রান্ত যে বিতর্ক হয়েছে সেটা জানেন। আমি জানি, বোঝা গেল আপনি তার অপোজিট ভিউটা হোল্ড করেন, কিন্তু এটা খুব বিস্তারিত আলোচনা আমরা করবার সুযোগ পাবো না। বাট সংক্ষেপে আপনি দুটো ভিউ যদি বলেন, আমি একটা বিরতি নেব, কারণ বিরতি নেবার সময় হয়ে গেছে। তারপরে হাতে আমার 7-8 মিনিট সময় থাকবে, পরে আরেকটা বিষয় আলোচনা করা আছে, হয়তো 3-4 মিনিট আপনি যদি সেই বিষয়টা বলেন। একটা বিরতি নিচ্ছি, তা বলবেন কিছুটার উপরে, যত সংক্ষেপে পারে। আরো দুটো বিষয় আমি আলোচনা করতে চাইব। যেটা হচ্ছে কনকো ফিলিপস নিয়ে যে বিতর্ক, যেটা হচ্ছে সিভিল সোসাইটির একটি গ্রুপ দাবি করছে যে 80% গ্যাস রপ্তানির সুযোগ রাখা হয়েছে। আসলে ডকুমেন্টস যেটা আমি বুঝি এবং আমি নিশ্চিতভাবেই বুঝি এটা বিষয় না, কারণ এখানে যে গ্যাস আবিষ্কার হবে তার পুরো কেনার অধিকারী পেট্রোবাংলার। প্রাইস কে ঠিক করবে? প্রাইস ঠিক করবে এটা হচ্ছে $180 ইন্টারন্যাশনাল মার্কেটে ফিউয়েল অয়েল প্রাইস, এটার বেসিসে এটার দাম নির্ধারণ হবে। এতে দেখা যায় অ্যারাউন্ড $5 হবে পার এমসিএফ গ্যাসের দাম। ওনারা বলছেন যে আমার গ্যাস আমাকে কিনতে হবে আন্তর্জাতিক বাজার দরে। হ্যাঁ, এটা হলো ওদের বক্তব্য। হ্যাঁ, আন্তর্জাতিক বাজার দরে আমাকে কিনতে হবে, কিন্তু আন্তর্জাতিক বাজার দরে কিনলেও এখানে আমি বেনিফিটেড হব, কারণ আমি এই গ্যাসটা কিসের বিকল্প হিসেবে ইউজ করছি। আর এখানে যদি একটা ইনভেস্ট করে সেই এখানে তেল বা গ্যাস কোনো কিছু না পাই, এটা দায় আমাকে নিতে হচ্ছে না। কারণ এই ধরনের বড় বিনিয়োগ মানে আমাদের এখানে একটা বিষয় আছে মান্না ভাই, আমাদের তেল বা গ্যাস এখানে পাওয়া যাবে না এরকম কোন সম্ভাবনা কি আছে? পাওয়া যাবে এমন কোনো নিশ্চয়তা নেই। যেমন ধরুন মানে এর আগে যখন মাগনামাতে স্ট্রাকচারে প্রথম এক্সপ্লোরেশন কূপ খনন করা হলো তখন প্রায় নিশ্চিত ছিল এবং সেই সময়ের এনার্জি অ্যাডভাইজার নিশ্চিত করেই বলেছিলেন যে আমরা মেঘনামা হাতিয়া স্ট্রাকচারের 2 TCF গ্যাস পাচ্ছি। কিন্তু সেটা খনন করার পর তারা বলছে না যে গ্যাস পাওয়া যায়নি, কিন্তু সেখানে যে গ্যাস ইনকাউন্টার করা হয়েছে সেটা কমার্শিয়ালি প্রোডাকশন করার যোগ্য না। আবার 17-18 নম্বর ব্লকে টোটাল ফ্রেঞ্চ গ্যাস কোম্পানি টোটাল গ্যাস তারা একটা রিজার্ভ আবিষ্কার করেছিল, এটা 200-300 BCF,
কিন্তু ওখানে যে পরিমাণ ইনভেস্ট করে ওই গ্যাসটা উঠিয়ে আনতে হবে, সেই ক্ষেত্রে যে দাম পাওয়া যাবে $5 বা $5.5, এটাতে তখন ওটার আরো কম ছিল, $3 মতন আগের চুক্তিতে, এটাতে এটা পোষাতো না, যার কারণে তারা এটা করেনি। কারণ ইকোনমিক্স না থাকলে সেটা করবে না। কারণ আমি এখন গ্যাসের বিকল্প হিসেবে কি ব্যবহার করছি? গ্যাসের বিকল্প হিসেবে ফার্নেস ব্যবহার করছি। এটাতে আমার প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে 12 টাকা খরচ হচ্ছে। আমি ডিজেল ব্যবহার করছি, প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে আমার খরচ হচ্ছে 18 টাকা। তো সেখানে গ্যাসে আমার খরচ হচ্ছে, এখন যে প্রাইস আছে ওয়েটেড এভারেজ প্রাইস, তাতে খরচ হচ্ছে $2.22। তো মানে অন্য জ্বালানির সাথে ইকুইভ্যালেন্ট না করলে সেটা হবে না। আর সমুদ্রে কাজ করার মতন আমাদের দেশীয় কোম্পানি এবং দেশীয় প্রযুক্তির এটা সামর্থ্য কিন্তু আমাদের নেই একদমই। এটা অবশ্য তারা এগ্রি করছেন, আমি টেকনিক্যাল লোকটই, এই বিতর্কে তার মধ্যে যাচ্ছি না। আর একটা নিউজ হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন তরুণ প্রজন্ম যেন যুদ্ধাপরাধীদের পক্ষে কাজ না করে, সেদিকে সবাইকে সজাগ থাকতে বলেছেন তিনি। এটা খুবই ভালো কথা। মানে আমি যেটা বিশ্বাস করতে চাই, তরুণ প্রজন্ম যুদ্ধ অপরাধীদের পক্ষে না, কিন্তু মানে আমার এখানে একটি কথাই বলার আছে যে মানে রাজনীতিবিদদের, শুধু প্রধানমন্ত্রী দল না, আওয়ামী লীগ না, বিরোধী দল, সবাই মিলে রাজনীতিটাকে যে জায়গায় দাঁড় করিয়েছে, সেখানে রাজনীতির উপর বীতশ্রদ্ধ হয়ে তরুণরা যাতে রাজনীতি বিমুখ না হয়ে যায়, সেই বিষয়টাই বোধহয় ভাবার সময় আসছে। কারণ তরুণরা যদি রাজনীতি বিমুখ হয়ে যায়, তখন কিন্তু তরুণদের এই ধরনের ভুল করার সুযোগ থাকলেও থাকতে পারে। কিন্তু আমি বিশ্বাস করতে চাই তরুণরা কখনো কোনো অসভ্য শক্তির পক্ষে ছিল না এবং থাকবে না। কিন্তু তাদের সংশয়টা কেন আসছে? আপনিও মনে করছেন তারা অরাজনৈতিক আচরণের দিকে চলে যাবে, আবার প্রধানমন্ত্রীও মনে করছেন যে তারা যুদ্ধাপরাধীদের পক্ষে চলে যেতে পারে। আমাদের মানে রাজনীতিবিদদের মানে একদমই মানে পরমত সহনশীলতা নেই। আমরা গণতন্ত্রের কথা বলি, সেখানে প্রথম শর্ত হচ্ছে মানে উইদিন পার্টি গণতন্ত্র থাকতে হবে। সেই চর্চাটা দুই পার্টির কোথাও নেই, যার কারণে মানে আমাদের রেষারেষি এবং মানে দুই দল যে কথা বলছে, এটা আসলে একটা ঝগড়াটে ভঙ্গি। এইটা মানে এখন যারা ইয়াং, আসলে বিশেষ করে মানে 20-এর নিচে যাদের বয়স, তারা রাজনীতিবিদদের এই আচরণটা পছন্দ করছে বলে মনে হয় না। কারণ আমার 2-4 জনের সাথে কথা বলার সুযোগ হয়, আপনাদের হয়তো আরো অনেক বেশি হয়। তো এটার কারণে তাদের রাজনীতি নিয়ে আগ্রহটা কমে যাচ্ছে। রাজনীতি নিয়ে আগ্রহ কমে গেলে আমার স্বাধীনতার ইতিহাস, আমার যুদ্ধের ইতিহাস, কারা বিরোধী শক্তি, কারা এই দেশের স্বাধীনতা, এই দেশকে স্বাধীনতা দিতে চায়নি, এই জিনিসগুলো নিয়ে তাদের বিভ্রান্ত হওয়ার সুযোগ থাকতেই পারে। যার কারণে পলিটিশিয়ানদের অবশ্যই সহনশীল আচরণ করতে হবে, যাতে তরুণরা রাজনীতি বিমুখ না হয়। ধন্যবাদ আপনাকে। দর্শক মন্ডলী, আর একটা সংবাদ আমাদের কাছে ছিল, আপনাদের পড়ে শুনিয়েছি। চলতি অধিবেশনে সংসদে যোগ দেবে বিএনপি, দিনক্ষণ ঠিক হবে রোববার। স্পিকার বলেছেন বিরোধী দল ফিরলে আরো কার্যকর হবে সংসদ। কি হবে রোববার? আবার কি একটা কার্যকর সংসদের পথে যাচ্ছি আমরা, নাকি কোন রকমে কেবল আসন বাঁচাবার জন্য যাচ্ছেন তারা? কিন্তু আলোচনা করার সময় নেই, রোববার পর্যন্ত তো অপেক্ষা করতে হবে। কালকে হয়তো আলোচনা করবার সুযোগ পাবো না। অপেক্ষা করুন, দেখতে থাকুন আমাদের অনুষ্ঠান এবং ভালো থাকুন। খোদা হাফেজ।